নমস্কার, এক্সপ্রেস নিউজ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি প্রীতম। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। Brought to you by SPS Group of Industries, Srachi। জোটের সম্ভাবনা খারিজ করে দিলেন তৃণমূলের নির্বাচনী জেলা অবজারভার, গুঞ্জন রাজনৈতিক মহলে। বর্ধমান পৌরসভা ঘেরাও করে ডেপুটেশন জমা দিল তৃণমূল কংগ্রেস। ফের প্রাপ্তবয়স্ক দম্পতি বিবাহ বিচ্ছেদ ঘটানোর চেষ্টা, পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ। বীরভূমের নলহাটি পুরসভায় 15টি আসনে প্রার্থী দিল কংগ্রেস। কেটে গেছে প্রায় 3 সপ্তাহ, তবুও হদিশ মেলেনি নিখোঁজ অমলদের। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। জোট হবে, জোট হচ্ছে না, হলেও কবে হবে, এই রকমই দোলাচলের মধ্যে শাসক ও শরিক দল কেউই আশা ছাড়েননি। দুর্গাপুর নগর নিগমের নির্বাচন ঘিরে এমনই টালমাটাল অবস্থার মধ্যে তৃণমূলের নির্বাচনী জেলা অবজারভার সাফ জানিয়ে দিলেন জোট হচ্ছে না। জোটের সময়সীমা পার হয়ে যায়নি, মনোনয়ন প্রত্যাহারের দিনেও জোট হতে পারে। এই রকম দোলাচলের মধ্যেই শাসক এবং শরিক কোনো দলই ঝুঁকি নিল না। দুই পক্ষেরই 43টি আসনে তাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন পৃথকভাবে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মহকুমা শাসকের দপ্তরে আসেন মনোনয়ন জমা দিতে। তবে ঝেড়ে কাটছে না কোনো পক্ষই। উভয় দলের লক্ষ্যই যেহেতু একটা, দুর্গাপুরের মহাকরণ তথা পুর নিগম থেকে ফ্রন্টকে নস্যাৎ করা, তাই অনেকটা অভ্যাসবশতই দুই দলের নেতৃত্বই জোট আশা জিয়ে রাখলেন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেও। আমাদের জোট প্রক্রিয়া চলছে, জোটের আশা বন্ধ হয়নি। জোটের প্রক্রিয়ার এখন অনেক টাইম আছে, 11 তারিখে উজ্জ্বল ডেট। কিন্তু দলগতভাবে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে 43টা আসনে প্রার্থী দেব এবং সেই সিদ্ধান্ত নিয়েই আমাদের সমস্ত নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে। একই রকমভাবে নির্বিকার জবাব তৃণমূল বিধায়ক অপূর্ব মুখোপাধ্যায়েরও। তাহলে কি জোট কি আশা ছেড়ে দিয়েছেন? না, জোট এখনো প্রক্রিয়া শেষ হয়ে গেল, এবার এটা শেষ হয়নি, এখনো উইথড্রলের সময়টা তো রয়েছে। জোট প্রক্রিয়া কিন্তু এখনো জারি আছে। অন্যদিকে দুর্গাপুরের লড়াকু তথা তরুণ তুর্কি বিশ্বনাথ পাড়িয়ালকে মনোনয়ন না দেওয়ার প্রশ্ন উঠছে দলীয় মহলে। এই প্রশ্নের জবাবে বিধায়ক বলেন, তৃণমূলের একজন হেভিওয়েট নেতা বিশ্বনাথ পাড়িয়াল, তাকে আপনারা নমিনেশন জমা দেননি বা দল দেয়নি, এবং সেটার কারণটা কি? এটা দলের সিদ্ধান্ত, পরবর্তীকালে জানা যাবে দল কেন সিদ্ধান্ত নিয়েছে। এটা উচ্চতর নেতৃত্ব থেকেই এই ব্যাপারটা এসছে। আমার কোনো ইয়ে নেই। অবশ্য তাতে ভেঙে পড়েননি বিশ্বনাথ বাবু। এদিনই নেত্রীর নির্দেশে বিশ্বনাথ বাবু মনোনয়নপত্র জমা দিয়ে যান। সিদ্ধান্তেই আমি প্রার্থী। দল যদি সিদ্ধান্ত গ্রহণ না করতো তাহলে তো আমি প্রার্থী হতে পারতাম না। সুতরাং দলের সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং আমাকে সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আমার দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ এখানে হচ্ছে যে মনোনয়নপত্র পেশ করার জন্য এসেছে। তবে সব মিলিয়ে যা অবাক করেছে তা হলো জোটের ব্যাপারে খোদ বিধায়কের কাছে কোনো খবরই নেই। ভাবতে কষ্ট হলেও এমনটাই ঘটেছে। দলের পক্ষে জোটের সম্ভাবনার কথা বলা হলেও তৃণমূলের জেলা নির্বাচনী অবজারভার সাফ জানালেন জোট হচ্ছে না। চেষ্টা করেছিলাম, যে কোনো কারণেই হোক হলো না। সারা পশ্চিমবঙ্গেই হলো না, শুধু দুর্গাপুর একা বাদ নেই, সারা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় জোট হলো না। আমরা একা লড়ব, আগামী দিন দেখা যাবে। আমরা তো দিল্লিতে জোটে রয়েছি, পশ্চিমবঙ্গেও জোটে রয়েছি সরকারে, শুধু দুর্গাপুরের এই মিউনিসিপ্যাল ইলেকশনগুলো আমরা জোট করতে পারলাম না। এটা দুর্ভাগ্য, যে কোনো কারণেই হোক হলো না, আগামী দিন দেখা যাবে। আর সত্যি যদি জোট না হয় সেক্ষেত্রে সিপিএম নয়, অস্তিত্বের সংকটে পড়বে কংগ্রেস, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যার জবাব মিলবে 5 জুন, আর তার জন্য অপেক্ষা করতেই হবে। অভিজিৎ রায় ও সুকান্ত দাসের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, দুর্গাপুর। মোট 4 দফা দাবি নিয়ে বর্ধমান পৌরসভা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে মিছিল করে এসে প্রথমে পৌরসভা ঘেরাও ও পরে ডেপুটেশন জমা দেয় তৃণমূল কংগ্রেস। প্রায় 1002 তৃণমূল সমর্থকের আগমনে সরগরম হয়ে ওঠে পৌরসভা চত্বর। সোমবার মোট 4 দফা দাবি নিয়ে বর্ধমান পৌরসভা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস। এদিন বিকেলে প্রায় 2000 তৃণমূল সমর্থক
পুরসভা ঘেরাও করে ডেপুটেশন জমা দেন। মূলত জলের দাবিতে এই ঘেরাও কর্মসূচি হলেও পাশাপাশি শহরের জঞ্জাল পরিষ্কার, দুস্থদের জন্য সঠিকভাবে স্বাস্থ্য বিমা কার্ড চালু সহ রিকশার ভাড়া বেঁধে দেওয়ার দাবিও জানানো হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। 2 বছর আগে পৌরসভার তরফে জলের জন্য পাইপলাইন সরবরাহ বন্ধ করে দেওয়া হলেও রাজ্যে পরিবর্তনের পর হঠাৎই পাইপলাইন দেওয়া চালু করে পুরসভা। কিন্তু পাইপলাইন দেওয়া চালু হলেও জল সরবরাহের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আমাদের আজকে পৌরসভা ঘেরাও মূলত আমরা জলের জন্য করেছি। গোটা বর্ধমান শহরে 35টা ওয়ার্ডে কোথাও জল নাই, মানুষ জল খেতে পাচ্ছে না। জলের দাবিতেই আজকে আমরা পৌরসভা ঘেরাও করেছি। সঙ্গে আমাদের আরো 4টে দাবি আছে। গরিব মানুষের যে স্বাস্থ্য পরিষেবার জন্য যে কার্ড ছিল, স্বাস্থ্য কার্ড, সেই স্বাস্থ্য বিমার সেই কার্ড আমাদের বর্ধমান পৌরসভা করতে পারে নাই, বর্ধমান পৌরসভা চালু করতে পারে নাই। এখানকার রিক্সাওয়ালারা যে যেরকম খুশি ভাড়া নেয়, পৌরসভার কাছে আমাদের দাবি আছে যে রিক্সাওয়ালাদের ভাড়া ঠিক করে দিতে হবে। গোটা বর্ধমান শহরে কোথাও কোনো আবর্জনা নোংরা কোনো কিছু পরিষ্কার হচ্ছে না। আজকে বিধানসভা নির্বাচনে জেতার পর বর্ধমান শহরে এবার ইচ্ছা করে এই আইনুলক 2 বছর জল বন্ধ করে দিয়েছিল, পৌরসভার কোনো বাড়ির লাইন দিচ্ছিল না। কিন্তু তৃণমূল কংগ্রেস জেতার পর এবার ইচ্ছাকৃতভাবে বর্ধমান শহরে 2000 জলের লাইন দিয়েছে, অথচ জলের কোনো ব্যবস্থা নাই। কিন্তু পুরসভার চেয়ারম্যান জলের সমস্যাটিকে একটি সার্বজনীন সমস্যা হিসাবে ধরে নিয়ে বিশেষ গুরুত্ব দিতে চাননি, বরঞ্চ এদিনের ডেপুটেশনকে তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে শক্তি প্রদর্শনের নিদর্শন বলেই দাবি তার। তবে ন্যূনতম পানীয় জলটা যাতে মানুষের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয় তার জন্য পুরসভার তরফ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাও এদিন জানান চেয়ারম্যান। পানীয় জলের সমস্যা এ তো বিশ্বজুড়ে, আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতে পানীয় জলের সমস্যা, কারণ যেভাবে জলের ব্যবহার হচ্ছে এবং রিচার্জিং হচ্ছে না। আমাদের বর্ধমান শহরও এখন সেটা কিন্তু লাগাম ছাড়া হয়নি, নিয়ন্ত্রণের বাইরে যায়, বিক্ষিপ্তভাবে কিছু এলাকাতে দেখা দিয়েছে। আমরা চেষ্টা করছি যাতে মানুষের কাছে অন্তত পানীয় জলটা আমরা পৌঁছে দিতে পারি, তার মতো একটা ব্যবস্থা আমরা করেছি। আজকে যা ডেপুটেশন ওরা দিচ্ছে এটা হচ্ছে কোনো পানীয় জল টল ব্যাপার না, ওদের নিজেদের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতা কার কত ক্ষমতা এটা প্রকাশের জন্য এটা করছে। পানীয় জলের সমস্যা সমাধানের জন্য না হয় পুরসভা তৎপর হয়েছে, কিন্তু বাকি দাবিগুলির ব্যাপারে পুরসভার কী ভূমিকা তা কিন্তু এখনও স্পষ্ট নয়। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। ভালোবেসে বিয়ে করে সংসার পাতার পথে আবার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলো পরিবার। বর্ধমানে পানাগড়ের বাসিন্দা মেঘা ও সুভাষ একে অপরকে ভালোবেসে বিয়ে করে, কিন্তু তাদের সংসার পাতার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে মেয়েটির পরিবার। দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। বর্ধমানের পানাগড়ের বাসিন্দা মেঘা আগরওয়াল ও সুভাষ সাহা। বিগত বছর কয়েক ধরে ধীরে ধীরে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। সেই মতো গত 2রা ডিসেম্বর আইন মতে বিয়ে সেরে ফেলে মেঘা ও সুভাষ। যদিও তখন মেঘার বাড়ির লোকেরা এসবের কিছুই জানতেন না, কিন্তু গত 28শে এপ্রিল মেঘা পাকাপাকিভাবে সুভাষের বাড়িতে চলে এলে শুরু হয় বিপত্তি। ওই দিন মেঘা তার বাবাকে ফোন করে বিয়ের কথা জানালে লোকজন নিয়ে সুভাষের বাড়িতে চড়াও হন মেঘার বাবা। এমনকি বিভিন্ন ছলে বলে কৌশলে মেয়েকে বাড়িতেও নিয়ে যেতে চান মেঘার বাবা। था इसलिए मैंने कहा कि हम लोग चलिए, ये मुझसे बोले कि यदि तुम मुझे मैरिड करोगी तो ही मैं तुम्हें तुम्हारा आगे कदम बढ़ाऊंगा, नहीं तो मैं नहीं बढ़ाऊंगा, यदि तुम मुझसे मैरिड नहीं करोगी। तो मैंने कहा ठीक है, मैं मैरिड करना चाहती हूँ आपके साथ। तो हम लोग 2 दिसंबर को मैरिड किए थे और 2 दिसंबर के बाद मेरे मायके में किसी को मालूम नहीं था कि मैं मैरिड कर चुकी हूँ। यदि मेरी फैमिली को मालूम चलता है तो मेरी फैमिली वहीं पे मुझे ख़त्म कर देते और मुझे यहाँ तक पहुँचने तक का भी कदम नहीं बढ़ाने देते। 2 दिसंबर को मैंने शादी किया और 28 अप्रैल को मैंने अपने ससुराल में आया मैं, और ये 28 अप्रैल को उस दिन मैं अपने पापा को वहाँ से फ़ोन की कि पापा मैं शादी मैरिड कर चुकी हूँ। तो मेरे पापा बोले तुम कहाँ पे मैरिड की हो? तो मैं पापा को पूरा एड्रेस बताया, तो मेरे पापा वहाँ पे आए और पूरा मेरे ऊपर टॉर्चर करना स्टार्ट कर दिए। এখানেই শেষ নয়, এরপর থেকে লাগাতার ওই দম্পতিকে প্রাণনাশের হুমকিও দিয়ে চলেছেন মেয়ের বাড়ির লোকেরা। এমনকি সুভাষের যেসব বন্ধুবান্ধব ও আত্মীয়রা তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন তারাও বাদ যাননি হুমকির হাত থেকে। শেষ পর্যন্ত প্রাণহানির আশঙ্কাতেই পানাগড় থেকে বীরভূমে পালিয়ে আসেন ওই দম্পতি। করি যে আপনি ইমিডিয়েট আসুন, এই ব্যাপার, আপনার মেয়ে আমার বাড়িতে চলে এসছে। আসার পরে ওনার বাড়ির ফ্যামিলির কিছু লোক আসার পরে বাড়িতে খুব ঝামেলা ঝঞ্ঝাট করে। সঙ্গে সঙ্গে আমি আমাদের কাকসা থানাকে জানাই, প্রশাসনকে জানানোর সাথে সাথে কাকসা থানাও আসে, অনেক হেল্প করেন আমাকে। সব দরখাস্ত সার্টিফিকেট নিয়ে যেয়ে ওনার বাবাদের পরিষ্কার করেন, মেয়ের যখন ইচ্ছা নেই আপনারা বেরিয়ে যান বাড়ি থেকে। তো সেই টাইমে ওনারা জাজকে ডাকেন, প্লাস ওনাদের এক আত্মীয় আছেন মেয়ের যে জেঠু হন, উকিল আছেন, ওনারা আসেন। এসে আমাকে তো
অনেক রকমভাবে হেনস্থা করেন, দিয়ে মেয়েকে নিয়ে যেতে দিইনি। যে আপনাদের ম্যাটার, আপনারা দেখুন, আমাদের যতটা সাহায্য প্রশাসন আমাদের হেল্প করেছে, এটা বলুন যে প্রশাসন হেল্প করেনি, প্রশাসন হেল্প করেছে। দেওয়ার পরে অনেক রকমভাবে ফোনেও থ্রেডনিং যখন আসতে শুরু করলো, তখন মেয়েকে আমি বললাম এই ব্যাপার, যে তখন মেয়ে আর রিস্ক না পেয়ে বললো পরিষ্কার আমাদের এখান থেকে সরতে হবে। প্লাস আমার যে বন্ধু বান্ধব বা দাদারা যে হেল্প করছিলেন ওখানে, যে তারাও ভয় সরে গেছে, যে সুভাষ তোমাকে হেল্প করছি বলে আমাদের জানের ভয় আছে, এরকম ব্যাপার, তো আমরা তোমাকে সাহায্য করতে পারছি না। তো ওখানে প্রাণনাশের ভয়ের জন্য আমরা বেরিয়ে চলে এসেছি, কারণ ওখানে মেয়ের বাবা প্লাস ওর যে জামাইবু আছে এরা বিশাল পয়সাওয়ালা, এরা প্রচুর লোক এনে পানা করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কারণ মেয়ের বাবা ডাইরেক্ট বলেই দিয়েছেন ছেলেকেও কেটে দেবো, মেয়েকেও কেটে দেবো, এই বিয়ে মানছি না, মানবও না। তবে গোটা ঘটনায় দম্পতির পাশে প্রথম থেকে দাঁড়িয়েছে পুলিশ। বীরভূমে পালিয়ে আসার পর সোমবার ওই দম্পতি পুলিশ সুপার ঋষিকেশ মিনার সঙ্গে দেখা করলে তিনিও ওই দম্পতিকে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন। কিন্তু পালিয়ে আর কতদিন? এই সমাজে যেন আরও একটা রিজওয়ানুরের ঘটনা না ঘটে, তার দায়িত্ব কিন্তু নিতে হবে সমাজের প্রতিটা মানুষকেই। সিউড়ি থেকে প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কংগ্রেসের সঙ্গে বেইমানি করা হয়েছে। নলহাটি পুরসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা দিতে এসে এই কথাই বললেন কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। সোমবার রামপুরহাটের এসডিও অফিসে পুরসভার 15টি আসনের জন্য এককভাবে প্রার্থী দিল কংগ্রেস, আর সেই সঙ্গেই পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল জোটের পথ। সোমবার রামপুরহাটের এসডিও অফিসে প্রায় 105 কর্মী সমর্থককে নিয়ে নমিনেশন দাখিল করলেন কংগ্রেসের 15 জন প্রার্থী। এছাড়াও নমিনেশন দাখিল করার সময় উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নলহাটিতে কংগ্রেসের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি নলহাটির মানুষ মূলত কংগ্রেস প্রেমী হওয়ায় আসন্ন নির্বাচনের পর কংগ্রেসই ভোট গ্রহণ করবে বলে দাবি জেলা সভাপতির। আজকে কংগ্রেসের 15 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন। নলহাটিতে যেহেতু একটা ব্যাখ্যা দরকার আছে, যে নলহাটিতে যেহেতু তৃণমূল কংগ্রেসের ভোট আছে এখন, এবং ওই ভোটটা কংগ্রেসের সঙ্গে বেইমানি করে, নলহাটির মানুষ কংগ্রেস প্রেমী, তাদের সঙ্গে তারা বেইমানি করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য দলের পরিবর্তন করেছে। সেই জন্যে ওই নিরিখে জোট না করার জন্য কংগ্রেস ওখানে রাজনৈতিকভাবে লাভবান হবে। কম্পিটিশন বিক্ষিপ্তভাবে হবে কংগ্রেসের সঙ্গে, কম্পিটিশন কয়েকটি ওয়ার্ডে 3 থেকে 4টি ওয়ার্ডে তৃণমূলের সঙ্গে হবে, আবার গোটা 2-1 ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে হবে, 3টে ওয়ার্ডে আমি তাদের হিসাব আসছে এখন পর্যন্ত সেখানে সিপিএম এর সঙ্গে হবে, একটা ওয়ার্ডে বিজেপির সঙ্গে হবে। নির্বাচনে এককভাবে কোনো দলের বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে ওয়ার্ড বিশেষে একটি দল কংগ্রেসের প্রধান প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে বলেই ধারণা কংগ্রেস নেতৃত্বের। তবে লড়াই যতই কঠিন হোক না কেন, কমপক্ষে 10টি আসনে জয়ী হয়ে পুরো বোর্ড গঠনের ক্ষেত্রে কিন্তু 100% নিশ্চিত কংগ্রেসের জেলা সভাপতি। তবে কংগ্রেসের এই ভবিষ্যৎবাণী বাস্তবে কতটা মিলবে তা দেখার জন্য অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত। বীরভূম থেকে সব্যসাচী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছি বিরতির পর। বর্ধমানের স্কাইলাইন বদলে দিতে চলেছে স্ট্রাচি গ্রুপের রেনেসা, যেখানে থাকছে প্রিমিয়ার অ্যাপার্টমেন্টসের নক্ষত্র হাইটস ও টুইন হাউস নিয়ে। থাকছে 1700 স্কয়ার ফিট বাংলো, বেডরুম, ব্যালকনি, লাউঞ্জ, থাকছে G+4, G+7 ও G+11 অ্যাপার্টমেন্টস। নিজের বাড়ি, নিজের জমি, নিজের ছাদ, মনোরম পরিবেশে, ছোট্ট জগিং এরিয়া ও যোগ সেন্টার সহ রেনেসা। বাংলার স্বাদ বদলাচ্ছে, সঙ্গে আমার। এখন থেকে শুধু বেক ফ্রেশ বাটার কুকি। বেক ফ্রেশ, এমন টেস্ট যা আপনাকে পাগলু করে দেবে। চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় নিখোঁজ হয়ে গেল এক মানসিক ভারসাম্যহীন যুবক। গত মাসে 17 তারিখে চিকিৎসা করানোর জন্য বাবার সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজে আসে অমল দে। ওই দিনই বাড়ি ফেরার সময় বর্ধমান কার্জন গেট বাসস্ট্যান্ড থেকে নিখোঁজ হয়ে যায় বছর 22-এর ওই যুবক। বর্ধমান থানার করন্ডা গ্রামের বাসিন্দা মদন মোহন দে গত মাসের 17 তারিখে ছেলে অমল দেকে মানসিক রোগের চিকিৎসা করানোর জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনেন মদন মোহন বাবু। ওই দিন চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার সময় বর্ধমানের কার্জন গেট বাসস্ট্যান্ডে ছেলেকে বসিয়ে পাশেই চা পানের জন্য যান তিনি। ফিরে এসে আর দেখতে পাননি ছেলেকে। অনেক খোঁজাখুঁজির পরেও ছেলের সন্ধান না পেয়ে তিনি দ্বারস্থ হন মেমারি থানার। সেখানকার পুলিশ ওনাকে বর্ধমান থানায় যাওয়ার পরামর্শ দেন। এরপর মেমারি থানার পরামর্শ মতো বর্ধমান থানায় ছুটে যান মদন মোহন বাবু। সেখানে ঘটনার ডায়েরি করানো হলেও এখনও পর্যন্ত নিখোঁজ অমলের
কোনো রকম সন্ধানই করতে পারেনি পুলিশ। এমনকি পুলিশের তরফ থেকে মিলছে চরম অসহযোগিতা, এমন অভিযোগ করেন মদন মোহন বাবু। পুলিশ চেষ্টা বসে আমার ছেলেকে মানসিক হাসপাতালে দেখিয়ে এনে আসার সময় কজন গেছে বাস স্ট্যান্ড থেকে, ওকে বসিয়ে রাখলাম, দিয়ে আমি একটু চা খেতে গেছিলাম, বা ছেলে আমার নিখোঁজ হয়ে গেল। দিয়ে চৌকটা বসে পুলিশকে আমি জারি করি, পুলিশ কোনো করছে না। পুলিশে জিজ্ঞাসা করলে তুমি তো ফোন নাম্বার দিয়ে গেছো, আমরা পেলেই তোমার খবর দেবো। পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছেন না। এরপর পুলিশকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মদন মোহন বাবুর এই অভিযোগ এক কথায় অস্বীকার করেন পুলিশের ভারপ্রাপ্ত আধিকারিক। উল্টে নিখোঁজ যুবককে খুঁজে বার করতে পুলিশ যথেষ্ট তৎপর বলেই দাবি ওই পুলিশ কর্তার। ডায়েরি করার পরে আমরা ছেলেটিকে খুঁজে পাওয়ার জন্য পরবর্তী যা যা পদক্ষেপ সবই নিয়েছি এবং আমাদের এই ব্যাপারে খোঁজখবর চলছে। না, পুলিশ যা স্টেপ নিচ্ছে, এখন খুঁজে পাওয়া যায়নি এটা ঠিক, কিন্তু তার জন্য যা যা আমাদের পদক্ষেপ নেওয়া আমরা সবই নিচ্ছি এবং উনি এলে সেটা উনাকে জানানো হবে কি কি পদক্ষেপ নিচ্ছি। উনি আজকে এসেছিলেন স্যার? এসেছিলেন, উনাকে জানানো হয়েছে এবং আমরা যা যা পদক্ষেপ নেওয়া আমরা। পুলিশ কতটা সক্রিয় তা তো সময় বলবে, তবে যতদিন পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান না মিলছে ততদিন শুধু অপেক্ষাই বোধহয় একমাত্র ভরসা বৃদ্ধ মদন মোহন বাবুর। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্তই। খবরে থাকুন, সঙ্গে রাখুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।